সবাই একসাথে মাঠে নামে এই সরকারকে অবশ্যই আমরা পরাজিত করব। কিন্তু এদিকে এটা চায়নার স্বার্থের সঙ্গে সব কিছু আসলে শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর চায়না অত্যন্ত শক্তভাবে বা কঠোরভাবে রিটালিয়েট করছে, আর চায়না তাচ্ছিল্য করেছে প্রধানমন্ত্রীকে। আমাদের প্রধানমন্ত্রী চীন সফর কি তাহলে ব্যর্থ হয়েছে? সেই চীন সফরে কি হালে পানি পায় নাই? ভারতের সাথে যখন এত চুক্তি, তখন চীনের সাথে সম্পর্ক কিছুটা অসঙ্গতি হবে এরকমটা সবাই ভাবছিল। তো এ বিষয়ে যে প্রধানমন্ত্রী যে সেখান থেকে তেমন একটা কিছু আনতে পারেনি, সেই বিষয়ে ভিডিও রয়েছে, সেখানে বলছেন জাহিদ স্যার। তার সাথে সাথে বিএনপি আবার কঠোরভাবে আন্দোলন সরকার পতনের জন্য মাঠে নামতেছে, এই বিষয়টাও থাকছে। চলুন আমরা একটু দেখে আসি। বাংলাদেশের পত্রপত্রিকা বিরাট বিরাট খবর বলছে চায়না 4 রকম অর্থনৈতিক ইয়ের প্রস্তাব দিয়েছে ইত্যাদি ইত্যাদি। পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করছেন, দেখলাম বিভিন্ন জায়গায়। দিনের শেষে কি পাওয়া গেছে সেটা হচ্ছে এই কতগুলো সমঝোতা স্মারক অর্থহীন। আপনি গেছেন একটু কিছু দেখাতে হয় সেই রকম। আমি খোঁজার চেষ্টা করলাম চায়না কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রীর সফরকে। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। চায়নার যে সিনহুয়ার সাথে এত চুক্তি হলো, সিনহুয়া হচ্ছে ওদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, সেখান থেকে আবার নিউজ নিয়ে বিভিন্ন জায়গায় চায়নায় ও তাদের সব স্টেটও ইনফ্যাক্ট সেখানে তারা পাবলিশ করে। সিনহুয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত ছোট্ট একটা ট্রিটমেন্ট দিয়েছে। তুলনায় আমি দেখলাম খুঁজতে গিয়ে একই দিন গিনি বিসাউ এর প্রেসিডেন্ট গেছেন চীন সফরে এবং চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, এবং সেটা কত বড়, মানে আফ্রিকার একটা অ্যাপারেন্টলি নন সিগনিফিক্যান্ট একটা দেশ, যদিও চায়নার আফ্রিকার হিসাব নিকেশ আছে, বিরাট বড় হিসাব নিকেশ, সেটার কাভারেজ শিল্প এত বেশি দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুলনায় অলমোস্ট কিছুই দেয়নি। একটা গুরুত্বপূর্ণ লেখা আমি পেয়েছি, এটা একটা অ্যানালিসিস, এবং চায়নার দিক থেকে আসলে কি তথ্যটা আমাদের সামনে আনা হচ্ছে সেটা দেখার জন্য। আমাদের পররাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যা যা বলে টলে আসলে এগুলো আমার কাছে খুব বেশি রিলায়েবল মনে হয় না। ইভেন আমি দেখলাম যে যেই লেখাটার কথা বলছি গ্লোবাল টাইমস, এই গ্লোবাল টাইমসের এই লেখাটাতেও আমাদের কি কি সমঝোতা স্মারক টারক স্বাক্ষরিত হয়েছে তারা বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে বলছে। চায়নাও এই জিনিসগুলো নিয়ে এত এরা 2-4টা উল্লেখ করেছে। কিন্তু শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলাপ হয়েছে, এবং ওই যে বললাম এক ধরনের হুমকি আছে, সেটা এখানেই পাওয়া গেছে। তিনি আরো কার কার সাথে বৈঠক করেছেন, এবং এই অপিনিয়নটাতে অ্যানালিসিস, আই বেটার সে, এটা একটা অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে তারা চায়নার দু একজন এক্সপার্টের সাথে কথা বলেছেন, যারা বাংলাদেশের যে মূল ইস্যুটা আছে যে বাংলাদেশ এখন ভারত আর চায়নার মধ্যে ব্যালেন্সিং করতে পারছে কিনা, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অনেক বেশি কনসার্ন এবং ভারত বাংলাদেশের প্রচন্ড চাপ দিচ্ছে, এই যাবতীয় কথা। আমি জায়গাগুলো ডিটেল করছি না, রাদার আমি শি জিনপিং এর 2-1টা জায়গায় একটু পরে শোনাবো। কিন্তু এই আলোচনাগুলো তারা এনেছে এবং তাদের জায়গা থেকে এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ আর যার যার সাথে যাই করুক সেটা যাতে দুই দেশের সম্পর্কের মধ্যে খুব বেশি সমস্যা তৈরি না করে, এই ধরনের একটা আলাপ আছে। এবং শি জিনপিংও তার সাথে বৈঠকে, এই গ্লোবাল টাইমস আমি পেয়েছি, হুমকির প্রসঙ্গে আসবো, তার আগে আসলে তাচ্ছিল্যের কথা বলছিলাম, সেটা বলে নেই। এবার খুব বড় আলাপ ছিল, হাইপ ছিল, কি হাইপ ছিল বাংলাদেশ তার বাজেট সহায়তার আলোকে, মানে বাজেটের জন্য সরাসরি দেবে না, কিন্তু চীন থেকে আমদানির জন্য 5 বিলিয়ন ইউয়ান এবং আরো 2 বিলিয়ন সরাসরি বাজেট সহায়তা, মোট 7 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান চেয়েছিল, $7 বিলিয়ন আমরা সহজে যদি বুঝি, এভাবে এরকম একটা অঙ্ক চেয়েছিল। যদিও সফর শুরুর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার ইউয়ানের যে ঋণের যে চুক্তি সেটা হতে যাচ্ছে না, সম্ভাবনা কম, এটা আমরা জানতে পেরেছিলাম। সো বিরাট হাইপ তৈরি করে ফেলার পরও সেই কাজটা হচ্ছে না। কি পেয়েছে বাংলাদেশ? বাংলাদেশকে 1 বিলিয়ন ইউয়ান দেয়া হয়েছে, দেয়া হবে সহায়তা হিসেবে। প্রধানমন্ত্রী যখন চায়নার প্রধানমন্ত্রীর সাথে বসেছেন, উনি খুব সিগনিফিক্যান্ট পাওয়ারফুল মানুষ না, কিন্তু উনি তার সাথে যখন বৈঠক করেছেন তখন 1600 কোটি টাকা, যেটা 1 বিলিয়ন ইউয়ান মানে, সেই অর্থটা দেয়া হয়েছে। অতি তুচ্ছ টাকা, মানে আপনি যাচ্ছেন $5-7 বিলিয়ন, মানে $1 বিলিয়ন হিসাব যদি এখন করি, এটা এখন 12-13 হাজার কোটি টাকা, সেখানে আপনি 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা। বাংলাদেশে ওই যে একবার তথ্য দেওয়া হয়েছিল না, ফরিদপুর জেলার আওয়ামী লীগের 2 নেতা 2,000 কোটি টাকা পাচার করে দিয়েছেন, র্যাব তথ্য দিয়েছিল আমাদেরকে। সো এই
1,500-2,000 কোটি টাকা বাংলাদেশের মাঝারি মানের একটা ইভেন সরকারি কর্মকর্তার কাছে পাওয়া যেতে পারে। সে 1600 কোটি টাকা দিয়েছে। এটা তাচ্ছিল্য, পরিকল্পনা করে কি তাচ্ছিল্য করা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, আমি ভবিষ্যতে ঋণ দিব, ভবিষ্যতে অনুদান দিব, ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের জন্য টাকা দিব, এই যে যত কিছুই বলা হোক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী যখন বা সরকার প্রধান যখন আরেকটা দেশে যান, তারা একটা ফ্ল্যাগশিপ ঘোষণা করেন, এটা সম্মানের জন্য, এবং এই আলোচনাগুলো অনেক আগে সেটেল হয়ে থাকে, কিন্তু এই ফ্ল্যাগশিপগুলো ঘোষণা করেন যাতে এটাকে একটু স্মরণীয় করে রাখা যায়। চায়নার রাষ্ট্রদূত, চায়নার একজন উচ্চপদস্থ অফিসিয়াল এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফরের পরপরই, তিনিও এসে বলেছিলেন যে এটা একটা নতুন উচ্চতায় ওঠার মতো বৈঠক হবে, সফর হবে, কিন্তু চীন সেই জায়গা থেকে সরে গেল। আমরা বুঝতে পারি ভারত সফরে প্রধানমন্ত্রী যা করে এসছেন, আমরা চীনের যে আগ্রহের জায়গা, চীনের তিস্তা প্রকল্প পাচ্ছে না, মোংলা পোর্ট পাচ্ছে না, ভারতকে চিকেন নেকের যা বাইপাস করার মতো করিডোর দেওয়া হচ্ছে, শুধু সেটাই না, ভারতের কাছ থেকে অনেক বেশি সমরাস্ত্র কেনা হবে, এবং নরেন্দ্র মোদী তার ওই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বলছেন যৌথভাবে ডেভেলপ করবে, আরো অনেক বেশি অস্ত্র বাংলাদেশ কিনবে ভারতের কাছ থেকে। দীর্ঘদিন থেকে ভারত এটা চাইছে। চীনের বাংলাদেশের ক্ষেত্রে তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থ ছিল যে বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার মূলত চায়না বেস ছিল, সেগুলো এখন ইন্ডিয়ার পক্ষে চলে গেল। এই একটা নিউজ মাত্রই আজকে গতকালই চোখে পড়লো, ভারত থেকে কতগুলো কমব্যাট বুলেট প্রুফ ভেহিকল কেনা হচ্ছে, এগুলো এখন ভারত থেকে প্রচুর পরিমাণে আসতে থাকবে। মান নিয়ে তো প্রশ্ন আছেই, ভারতের মিলিটারি হার্ডওয়্যারের মান কেমন হবে আমরা খুব ভালো মতো জানি, অত্যন্ত নিচু মানেরই হবার কথা, কিন্তু আপনি আপনার একজন পটেনশিয়াল শত্রুর কাছ থেকে মিলিটারি হার্ডওয়্যার কিনছেন, এর চেয়ে স্ট্র্যাটেজিক স্টুপিডিটি আর তো কিছু হতে পারে না। কিন্তু এদিকে এটা চায়নার স্বার্থের সঙ্গে সব কিছু আসলে শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর চায়না অত্যন্ত শক্তভাবে বা কঠোরভাবে রিটালিয়েট করছে, আর চায়না তাচ্ছিল্য করেছে প্রধানমন্ত্রীকে। সংস্কারের মতো বড় ইস্যুতে কোনো কর্মসূচি না থাকায় যুগপৎ আন্দোলনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিএনপি। তাদের দাবি, সভা আর আলোচনার টেবিলে যার যার মতো থাকলেও রাজপথের দীর্ঘদিন অদৃশ্য যুগপৎ কর্মসূচি। যদিও বিএনপি বলছে যুগপৎ আছে এবং সামনে সমন্বিত কর্মসূচিও আসছে। সরকার পতন আন্দোলনকে বেগবান করতে 2022 সালের শেষ দিকে 20 দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। বাম ডান মিত্রদের নিয়ে শুরু করে যুগপৎ আন্দোলন। যদিও 28 অক্টোবরের পর সম্মিলিত আর কোনো কর্মসূচিতে নেই তারা। আপনি একা পারবেন না, আপনাকে আসতে হবে, কিন্তু বাস্তবতা এখন মধ্যে যুগপৎ নাই, দৃশ্যত লিয়াজও কিছু নাই, দৃশ্যত যুগপৎ কিছু নাই। কিন্তু ধরেন আপনার কার্ডের মধ্যে আছে, আমি সেটা তো একটু ইয়ে করছি না, কন্টেস্ট করছি না, ওই কার্ডটা আমি দেখি নাই তো, কাজে আমি কেন এই কার্ড দেখাবো? এই কার্ড আপনি দেখান, কবে লিয়াজও বসবে বলুন, লিয়াজও এত দেরি হলো সেখানে। এইরকম এত বড় একটা আন্দোলন সারা দেশ কাঁপিয়ে দিচ্ছে, আমরা কথা বলি নাই তো, নিজেদের মতো কথা বলি নাই। সেই কারণে আমি বলেছি যে বর্তমান সময়ে এটা দৃশ্যমান। জীবনকে সহজ এবং স্মার্ট করতে এবং এটা সরকারকে তারা সাহায্য করছে। আমরা মনে করি যুগপৎ আছে এবং যুগপৎ আরো বৃহত্তর আকারে হবে। আমরা সবাই একসাথে মাঠে নামে এই সরকারকে অবশ্যই আমরা পরাজিত করব। বিএনপি অবশ্য বলছে যুগপৎ আছে আগের মতোই, শিগগিরই সমন্বিত কর্মসূচি আসার বার্তাও দেয়া হয়। যুগপৎ ইজ ভেরি মাচ দেয়ার এবং যুগপথে একটা কার্যকরভাবে আছে, আমাদের মধ্যে যোগাযোগ আছে, এবং আমাদের বিগত দিনে যেভাবে আমরা যুগপথের যে কর্মসূচি যেভাবে হয়েছে সেই কাজটা শুরু হয়ে যাবে খুব সহজ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আপনারা যে ভিডিওটাতে দেখছেন সেই ভিডিওতে জাহিদ স্যার সুন্দরভাবে আলোচনা করেছেন যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে। প্রধানমন্ত্রী সফরে চীনের সফরে গিয়েছিলেন বাংলাদেশের জন্য ঋণের জন্য ব্যবস্থা করার জন্য। চীনও বলেছিল যে বাংলাদেশের সাথে অনন্য উচ্চতা একটা সম্পর্ক উঠবে আর সুন্দর একটা ভালো একটা সফর হবে। তবে শেষ পর্যন্ত $1 বিলিয়ন আশায় গিয়েছিলেন, শেষ পর্যন্ত নাকি
ইউয়ান 1 বিলিয়ন ইউয়ান পেয়েছেন, যেখানে যা কিনা এই 1600 কোটি টাকা, যেখানে 10 থেকে 12 হাজার কোটি টাকার দরকার জন্য গিয়েছিলেন, সেখানে পেয়েছেন। তো আরও বিভিন্ন বিষয় নিয়ে এগুলো তিনি কথা বলছেন। সেখানে ভারতের সাথে যে চুক্তি, ভারতের সাথে বিভিন্ন অস্ত্র কেনা, তারপর এগুলো নিয়ে কিন্তু চীন কিছুটা মনোমালিন্য প্রকাশ করেছে। সেটা যদিও তারা মুখে বলেনি, তবে তাদের আচরণে প্রকাশ পেয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন, তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন। তার সাথে সাথে বিএনপি আবার মাঠে নামতে যাচ্ছে এবং চূড়ান্তভাবে পতনের জন্য মাঠে নামতে যাচ্ছে, এই বিষয়গুলো ছিল। এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।